আজকে আমরা বোটানি চ্যাপ্টার 1 এর একটা নতুন আরেকটা টপিক পড়বো। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে সাইটোপ্লাজম। আমরা সাইটোপ্লাজম নিয়ে একটু আলোচনা শুরু করি। সাইটোপ্লাজম সাইটোপ্লাজম জিনিসটা কি? এটা কিন্তু একটা প্রোটোপ্লাজমের অংশ। আমরা যদি চিন্তা করে দেখি, একটা প্রোটোপ্লাজমের তিনটা অংশ ছিল। প্রোটোপ্লাজমের তিনটা অংশ ছিল। এক নম্বরে ছিল কোষ ঝিল্লি, যেটা আমরা আগের দিন পরে আসছি। দুই নম্বর হচ্ছে সাইটোপ্লাজম, তিন নম্বর হচ্ছে নিউক্লিয়াস। তিন নম্বর হচ্ছে নিউক্লিয়াস, তাহলে দুই নম্বর হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। তাহলে এই যে সাইটোপ্লাজম জিনিসটা, আমরা যদি চিন্তা করি এটা একটা কোষ হয়, এটা একটা কোষ। এই কোষের সাপোজ ধরলাম এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তাহলে এই যে কোষ ঝিল্লি দ্বারা আবৃত এবং নিউক্লিয়াস ব্যতীত যে পুরা যে মানে তরল একটা কলয়েডাল অর্ধ তরল একটা পদার্থ পাওয়া যাইতেছে, এই পদার্থটাকে বলা হচ্ছে আসলে সাইটোপ্লাজম। এটাকে বলা হচ্ছে আসলে কি? সাইটোপ্লাজম। তাহলে কি বললাম, এটা কিন্তু নিউক্লিয়াসের বাইরে। নিউক্লিয়াস কিন্তু আলাদা একটা অংশ, সাইটোপ্লাজম বা আলাদা একটা অংশ। ঠিক আছে, অনেকে আবার এটাকে ভুল বলে, মনে করে যে সাইটোপ্লাজম এর অংশ নিউক্লিয়াস। এটা কিন্তু না। নিউক্লিয়াস প্রোটোপ্লাজমের অংশ, সাইটোপ্লাজমের অংশ না। এখন আমরা সাইটোপ্লাজমকে তাহলে সাইটোপ্লাজমকে আমরা দুই ভাগে ভাগ করি। কি কি? এক নাম্বার হচ্ছে সাইটোপ্লাজমীয় মাতৃকা, বা আমরা যাকে ইজিলি মাতৃকা বলতে পারি, বা সাইটোপ্লাজমীয় মাতৃকা বলা যায়। আর একটা হচ্ছে সাইটোপ্লাজমীয় কিছু অঙ্গাণু আছে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এটা নিয়ে আমরা কিন্তু এর আগে বিস্তারিত পড়ে আসছি। মাতৃকা বা সাইটোপ্লাজমীয় মাতৃকাকে বলা হয় সায়ালোপ্লাজম বা সাইটোসোল। এটাকে সাইটোসোল বলা হয়, বা এটাকে হায়ালোপ্লাজমও বলা হয়। এটাকে হায়ালোপ্লাজম বলা হয়। তাহলে এই যে মাতৃকাটা বলতেছি, মাতৃকা জিনিসটা কি? মাতৃকা জিনিসটা হচ্ছে, বা সাইটোপ্লাজমীয় মাতৃকা আমরা এভাবে বলতে পারি। সাইটোপ্লাজমীয় মাতৃকা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাকে সাইটোসোলই বলা হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাকে সাইটোসোল ডাকা হয়। এই যে সাইটোপ্লাজমীয় মাতৃকা বা সাইটোসোল, এটা কি? এটা হচ্ছে একটি অর্ধতরল, একটি অর্ধতরল দানাদার অর্ধস্বচ্ছ অর্ধস্বচ্ছ সমধর্মী সমধর্মী কলয়েডাল তরল পদার্থ। কলয়েডাল তরল পদার্থ। তার মানে সাইটোপ্লাজমের মধ্যে আমরা যে তরল পদার্থ, মানে থকথকে তরল একটা পদার্থ পাই, যেটা দানাদার অর্ধস্বচ্ছ, ওইটা কি বলা হয় আসলে? আমাদের সাইটোসোল বা হায়ালোপ্লাজম বা মাতৃকা। সাইটোসোল শব্দটা প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী এইচ লার্ডে। বিজ্ঞানী এইচ লার্ডি, উনি প্রথম সাইটোসোল শব্দটা ব্যবহার করেন। এখন এই যে সাইটোপ্লাজমের মাতৃকাটা, বা এই যে আমাদের এটা মানে অর্ধতরল পদার্থটা, এটা যদি এখন আমাদের একটা কোষ হয়, সাপোজ আমরা এটা আমাদের একটা কোষ, তাহলে এটা পুরোটার মধ্যে তো এরকম আমাদের তরল পদার্থটা ছড়ায় ছিটায় আছে, তাই না? পুরোটাই এরকম আমাদের চারপাশে ছড়ায় ছিটায়া আছে। এখন এই যে বাইরের দিকে যে অংশটা থাকে, এই সাইটোসোলের বাইরের দিকের যে অংশটা থাকে, আবার ভিতরের দিকে কিছু অংশ থাকে। আবার ভিতরের দিকেও কিছু অংশ আছে, মানে একটা কোষের বাইরের দিকেও আছে, এটা ভিতরের দিকেও আছে। এখন বাইরের দিকে আমাদের সাইটোসোলের যে অংশটা থাকে, ওই মানে বহিস্থ অঞ্চল, ওইটাকে বলা হয় একটোপ্লাজম। ওই জায়গাটাকে বলা হয় একটোপ্লাজম। আর একবারে কোষের ভিতরের দিকে কেন্দ্রের দিকে আমাদের যে সাইটোসোলটা আছে, ওইটাকে বলা হয় এন্ডোপ্লাজম। ওইটাকে বলা হয় এন্ডোপ্লাজম। দেখো, একটো মানে বাইরে, একটো মানে বাইরে, তাহলে একটো প্লাজম বাইরের দিকের প্লাজম, আর এন্ডো মানে ভিতরে, এন্ডো মানে ভিতরে। এই জিনিসটা কিন্তু মনে রাখবো, বায়োলজিতে এইসব জিনিসগুলো একটু মনে রাখলে খুবই সহজ লাগবে। তাহলে একটো মানে আমরা বলবো বাইরের দিকে, আর এন্ডো মানে আমরা মনে রাখবো ভেতরের দিকে। এবার আমরা বলতেছি এই যে একটোপ্লাজম, এই একটোপ্লাজমের যে আমাদের মানে অংশটা, এই অংশটা হচ্ছে ঘন। এই অংশটা কি? ঘন, কম দানাদার, কম দানাদার। তাহলে এন্ডোপ্লাজমটা কি হবে? কম ঘন হবে। এটা কেমন হবে?
কম ঘন, আর দানাদারটা বেশি হবে, দানাদারটা বেশি হবে। এবং আমাদের এই যে এক্টোপ্লাজম, এটাকে অনেক সময় একটা ভিন্ন নামে ডাকা হয়। অনেক সময় এটাকে বলা হয় প্লাজমা জেল, অনেক সময় এটাকে বলা হয় প্লাজমা জেল, বা অনেক সময় এটাকে বলা হয় কর্টেক্সও বলা হয়। ঠিক আছে, আমরা এক্টোপ্লাজম বললেও চলবে। এবার যদি আমরা সেই অঙ্গাণুগুলোতে, সাইটোপ্লাজমিক অঙ্গাণু, অঙ্গাণুগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত করব। অঙ্গাণুগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি নর্মালি, আমরা সবাই জানি। কিছু হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, আর কিছু হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু। ঝিল্লিবদ্ধ অঙ্গাণুগুলা কি, এগুলো নিয়ে কিন্তু আমরা সবগুলো বিস্তার নিয়ে পড়বো, যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, হ্যাঁ, গলজি বডি, তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোসোম, এগুলা। আবার ঝিল্লিবিহীন কি কি আছে, যেমন রাইবোজোম, সাইটোস্কেলিটন, সেন্ট্রিওল, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের ঝিল্লিবিহীন। এগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা সামনেই করব। তাহলে এবার আমরা চলে যাই, সাইটোপ্লাজমের কাজ কি। সাইটোপ্লাজমের কিন্তু কোষের যত কাজ সবই কিন্তু আসলে সাইটোপ্লাজমের কাজ। তাহলে আমরা যদি চিন্তা করি সাইটোপ্লাজমের কাজ, আমরা সাইটোপ্লাজমের কাজ চিন্তা করি, সাইটোপ্লাজমের কাজ কি কি দেখি। এক নম্বরে হচ্ছে, সে কি বিভিন্ন ক্ষুদ্রাঙ্গ, বিভিন্ন যে ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গ আছে, এই যেমন আমাদের এই যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, তাহলে এইসব ক্ষুদ্রাঙ্গ কি সে কি করে ধারণ করতেছে, কারণ তার মধ্যে তো এইসব জিনিস আছে। এছাড়া বিভিন্ন কোষের যত জৈবিক কাজ আছে, ম্যাক্সিমাম জৈবিক কাজ সে করে, তাহলে যত জৈবিক কাজ আছে সেগুলো সে করতেছে। এছাড়া কোষের যে অম্লত্ব ক্ষারত্ব আছে, অম্লত্ব ক্ষারত্ব মানে পিএইচ, এটা আমরা ছোটবেলা পড়ে আসছি। তাহলে পিএইচ, বা আমরা এমনি বলতে পারি যে অম্লত্ব ক্ষারত্ব, এই অম্লত্ব ক্ষারত্ব নিয়ন্ত্রণ করতেছে সে। তারপরে আমরা বলতে পারি, এই যে বিভিন্ন মানে কোষের মধ্যে যে রেচন পদার্থ গুলা তৈরি হয়, ওই রেচন বর্জ্য গুলাকে নিষ্কাশনে সে সাহায্য করবে। তাহলে রেচন বর্জ্য নিষ্কাশনে সে সাহায্য করে, নিষ্কাশনে সে সাহায্য করতেছে কোষের থেকে। এছাড়া এই যে সাইটোপ্লাজমটা, এ কি করতেছে, পরিবেশের উত্তেজনায় সাড়া দেয়। পরিবেশের মানে চারপাশের পরিবেশের উদ্দীপনায় সে কি করতে পারে, সাড়া দিতে পারে, পরিবেশের উদ্দীপনায় সাড়া দিতে পারে। এছাড়া পানি শোষণে সে সাহায্য করতে পারে। এরপরে আরেকটা জিনিস হচ্ছে, তার মধ্যে আবর্তন হয়। আবর্তন মানে কি, আবর্তন মানে হচ্ছে মানে অনেকটা আমাদের সাইটোপ্লাজমের এখানে, এটা আমরা প্রোটোপ্লাস্ট এখানে দেখছি, এভাবে এভাবে এগুলো ঘুরতে পারে, ঘুরে। ঠিক আছে, তো এগুলা এই যে তরল পদার্থগুলো এভাবে ঘুরতে পারে। তাহলে আলটিমেটলি এভাবে আমাদের অঙ্গ গুলো নড়াচড়া করতেছে, অঙ্গাণুগুলো কি করতেছে, নড়াচড়া করতেছে। এগুলো হচ্ছে মোটামুটি সাইটোপ্লাজমের কাজ। এবং সাইটোপ্লাজম কিন্তু বিপাক কাজ করে, বিপাকীয় কাজগুলো নিয়ন্ত্রণ করতেছে। মানে কোষের সকল বিপাকীয় কাজ কিন্তু সেখানে হয়। বিপাক, বিপাকীয় কার্যক্রম করে, এটা আমরা একটু পরেই বুঝবো। বিপাকীয় কার্যক্রম কি, বিপাক কি, এটা আমরা একটু পরে দেখতেছি। এবার আমরা চলে আসি, এই যে সাইটোপ্লাজমের যদি আমরা রাসায়নিক উপাদান দেখতে চাই বা রাসায়নিক গঠন যে চিন্তা করতে চাই, তাহলে আমরা এটার রাসায়নিক গঠনটা একটু চিন্তা করি। রাসায়নিক গঠন একটা হালকা পাতলা পড়লে হবে, আহামরি বেশি ইম্পর্টেন্ট না। তো নর্মালি সাইটোপ্লাজমের মধ্যে পানি থাকে, ইন জেনারেল 65 to 96% পানি থাকে। পানির পরিমাণ থাকে কতটুকু, প্রায় 65 থেকে 96% পর্যন্ত পানি থাকে। এখন উদ্ভিদ কোষের প্রাণী কোষে জিনিসটা একটু পার্থক্য আছে। আমি যদি এখন উদ্ভিদ কোষ চিন্তা করি আর হচ্ছে প্রাণী কোষ চিন্তা করি, তাহলে আমরা দেখব উদ্ভিদ কোষে পানি আছে প্রায় 75%, কিন্তু প্রাণী কোষে আছে প্রায় 67%। এটা একটা অ্যাভারেজের ধরন, একদম সকল কোষে হইতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। উদ্ভিদ কোষে শর্করা মানে সাইটোপ্লাজমের, উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের শর্করা প্রায় 20%, যেখানে প্রাণী কোষে এটা মাত্র 1%। কিন্তু প্রোটিনের ক্ষেত্রে আমরা দেখব জিনিসটা পুরাই ভিন্ন। প্রোটিনের ক্ষেত্রে উদ্ভিদ কোষে দেখতেছি 2%, প্রাণী কোষে আমরা এটা দেখতে পাইতেছি প্রায় 15%। ঠিক আছে, প্রায় 15%। এছাড়া উদ্ভিদ কোষে চর্বি একটু কম থাকে, চর্বি টর্বি থাকে মাত্র 1%-এর মতো। চর্বি ভিটামিন, চর্বি ভিটামিন,
পিগমেন্ট, এগুলো সবগুলোতে জিনিস থাকে 1%-এর মতো। প্রাণী কোষে চর্বি থাকে 13%-এর মতো। প্রাণী কোষে চর্বি তাহলে বেশি থাকে। প্রাণী কোষে কিন্তু চর্বি আর প্রোটিন দুইটাই বেশি। খেয়াল করে দেখো, চর্বি আর প্রোটিন কোথায় বেশি? প্রাণী কোষে বেশি। শর্করা কোথায় বেশি? উদ্ভিদ কোষে বেশি। পানি কোথায় বেশি? উদ্ভিদ কোষের রাসায়নিক গঠনে বেশি। কোষে বেশি বলতে সাইটোপ্লাজমটাতে বুঝাইতেছি আমরা, তার সাইটোপ্লাজমের গঠনটা বুঝাইতেছি। এছাড়া খনিজ লবণ যদি চিন্তা করি, খনিজ লবণ, খনিজ লবণ এখানে হচ্ছে 2%-এর মতো থাকে, এখানে 4%-এর মতো থাকে। এই জিনিসগুলো একটু জাস্ট আমরা চোখে দেখার জন্য দেখলাম, মনে রাখতে বলে ভালো, না রাখতে বলে সমস্যা নাই, বাট পানি কতটুকু থাকে এটা ইম্পর্টেন্ট। প্রোটিনটা একটু মনে রাখা দরকার যে কোথায় বেশি আছে, শর্করাটা কোথায় বেশি আছে, কম আছে। এই জিনিসটা একটু যদি খেয়াল করে রাখি তাহলে কিন্তু এমসিকিউ যদি আসে আমরা পারবো। যদি আসে চান্স খুবই কম। এখন সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে সাইটোপ্লাজমের বিপাকীয় ভূমিকা। সাইটোপ্লাজমের বিপাকীয় ভূমিকা যে জিনিসটা নিয়ে, এটা নিয়ে একটু একটু আমরা আলোচনা করি। বিপাকীয় ভূমিকা সবার আগে হচ্ছে বিপাক মানে কি? বিপাক মানে হচ্ছে বিভিন্ন উপচিতিমূলক বিক্রিয়া, বিভিন্ন উপচিতিমূলক বিক্রিয়া প্লাস অপচিতিমূলক বিক্রিয়া, প্লাস অপচিতিমূলক বিক্রিয়া। এখন বলতে পারবো ভাই উপচিতিমূলক অপচিতিমূলক এই বাংলায় তো বুঝি না। আচ্ছা, বাংলা বুঝবো তার আগে আমরা একটু ইংলিশটা শিখি। বিপাককে ইংলিশে বলা হয় মেটাবলিজম। উপচিতিমূলক বিক্রিয়াগুলোকে বলা হয় অ্যানাবলিজম, আর ওইটাকে বলা হয় ক্যাটাবলিজম। দেখো, ক্যাটা মানেই কাটা, ক্যাটা মানেই কাটা, কাটা মানেই ভাঙা। তার মানে যেসব বিক্রিয়া কোনো একটা পদার্থকে ভেঙে ফেলে, সাপোজ একটা গ্লাইকোজেন আছে, গ্লাইকোজেনকে ভেঙে ফেলে গ্লুকোজে কনভার্ট করতেছে, অনেকগুলা গ্লুকোজ, অনেকগুলা গ্লুকোজ তৈরি করতেছে। তাহলে এই যে প্রক্রিয়াটা এখানে কি ভাঙতেছে, তাহলে এই যে ভাঙার যে কাজটা, এই ধরনের বিক্রিয়াকে বলা হয় অপচিতিমূলক বিক্রিয়া। মনে রাখবা এইখানে কিন্তু আমাদের গ্লুকাগন হরমোনটা হেল্প করে। যদি এই জিনিস আমরা পরবর্তীতে আরো অনেকবার পড়বো, মনে রাখতে পারলে ভালো। আবার চিন্তা করি অ্যানাবলিজম। অ্যানাবলিজম মানে কি? এর উল্টা হবে, তৈরি করা। তার মানে সাপোজ এই জিনিসটা উল্টা যদি আমরা চিন্তা করি, যে গ্লুকোজ থেকে সাপোজ আমি গ্লাইকোজেন তৈরি করব, অনেকগুলো গ্লুকোজ থেকে আমি গ্লাইকোজেন তৈরি করব, বা মনে করো আমি স্টার্চ তৈরি করব। তাহলে এই যে প্রক্রিয়াটা, যে কোনো একটা জিনিস আমি তৈরি করতেছি, ওইগুলোকে বলা হয় অ্যানাবলিজম। দ্যাট মিনস এই যে বিভিন্ন জিনিস ভাঙা গড়া যে খেলা, এই জিনিসগুলোকে একত্রে বলা হয় আলটিমেটলি মেটাবলিজম। এই জিনিসগুলোকে আলটিমেটলি বলা হয় মেটাবলিজম। আর এই সাইটোপ্লাজমেই এরকম বিভিন্ন উপচিতিমূলক অপচিতিমূলক বিক্রিয়া চলতেছে। উপচিতিমূলক বিক্রিয়াকে আমরা আরো সুন্দরভাবে বলতে পারি গঠনমূলক বিক্রিয়া, আর অপচিতিমূলককে আমরা বলতে পারি ধ্বংসাত্মক বিক্রিয়া, ধ্বংসাত্মক বিক্রিয়া। এভাবে আমরা এদেরকে বলতে পারি। যেমন আরেকটা জিনিস আছে, যেমন গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিসে কি হয় চিন্তা করে দেখো, এটা তোমরা ছোটবেলায় পড়ে আসছো, যে এক অণু গ্লুকোজকে তুমি ভাঙতে 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 আলটিমেটলি অনেকগুলো এটিপিতে কনভার্ট করো। তাহলে এটা কি ভাঙার কাজ করতে চলতেছে, তার মানে এটা কিন্তু একটা অপচিতিমূলক বিক্রিয়া। ঠিক আছে, তার মানে শ্বসন প্রক্রিয়াটা কিন্তু আসলে একটা অপচিতিমূলক বিক্রিয়া দেখা যাচ্ছে। এই যে শ্বসন, এটা কেমন ধরনের বিক্রিয়া দেখতেছি আমরা? একটা অপচিতিমূলক বিক্রিয়া দেখতেছি। এরকম কোষের মধ্যে সালোক সংশ্লেষণ চলতেছে, যেটার মধ্যে আমরা খাদ্য তৈরি করতেছে, বিপাকীয় কাজ চলতেছে, রাইবোজোম তার প্রোটিন তৈরি করতেছে, লিপিড মানে বিভিন্ন লিপিডের বিপাক করতেছে আমাদের মাইটোকন্ড্রিয়া, মাইক্রোবডিজ, হ্যাঁ, তারপর নিউক্লিক অ্যাসিড তৈরি হচ্ছে। তো এই যে বিভিন্ন কার্যকলাপ চলতেছে, এগুলো সব কোথায় হচ্ছে? আমাদের সাইটোপ্লাজমে হচ্ছে। তাহলে আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি সাইটোপ্লাজমের, যে সাইটোপ্লাজম জিনিসটা কি, যে আমাদের একটা নিউক্লিয়াসের বাইরে কোষঝিল্লি দ্বারা আবৃত প্রোটোপ্লাজমের যে অংশ, তাকে আসলে বলা হয় সাইটোপ্লাজম। কি বললাম? যে নিউক্লিয়াসের বাইরে, এই যে নিউক্লিয়াসের বাইরে কোষঝিল্লি দ্বারা আবৃত প্রোটোপ্লাজমের যে অংশটা পাওয়া যায়, এটাকে বলা হয় সাইটোপ্লাজম। এটা হচ্ছে আলটিমেটলি আমাদের সাইটোপ্লাজম। তারপর আমরা সাইটোপ্লাজমের অঙ্গগুলা দেখলাম, অংশগুলা দেখলাম, কাজ দেখলাম, রাসায়নিক গঠনটা একটু দেখলাম, এর বিপাকীয় ভূমিকাটা আমরা দেখলাম। তো আমরা এখন সাইটোপ্লাজম পড়া শেষ, এখন সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণু নিয়ে শুরু করব।
প্রথমে যে অঙ্গাণুটা নিয়ে শুরু করব তার নাম হচ্ছে রাইবোসোম। রাইবোসোম এমন একটা অঙ্গাণু যাকে আমরা আদিকোষ, প্রকৃত কোষ সকল ধরনের কোষেই পাই। তাহলে তাকে আমরা কোথায় কোথায় পাই দেখি, তাকে আমরা সকল কোষেই পাই বলা যায়। তাকে আমরা আদি কোষেও পাই, তাকে আমরা প্রকৃত কোষেও পাই। তাই রাইবোসোমকে যেহেতু এরকম আমরা সকল জায়গায় পাই, আদি কোষ প্রকৃত কোষ সকল জায়গায় আছে, এই জন্য রাইবোসোমকে বলা হয় সর্বজনীন অঙ্গাণু। একে বলা হয় সর্বজনীন অঙ্গাণু, বা আমরা বলতে পারি ইউনিভার্সাল অর্গানালি। ইউনিভার্সাল অর্গানালি, ঠিক আছে, বানানটা ভুল হতে পারে আমার। ইউনিভার্সাল অর্গানালি বা সর্বজনীন অঙ্গ, কোষীয় অঙ্গাণু, অঙ্গাণু সরি অঙ্গাণু, হ্যাঁ। এখন এই যে রাইবোজোম জিনিসটা, এর কিন্তু কোনো আবরণ নেই। এটা মাথায় রাখতে হবে যে রাইবোজোমের কোনো আবরণ নেই। সে হচ্ছে আবরণহীন, এটা একদম মানে মাথায় গেঁথে রাখতে হবে যে আবরণহীন বললে প্রথমেই রাইবোজোমকে মাথায় আনতে হবে। প্রথমেই রাইবোজোমের কথাটাকে আমাদের মাথায় আনতে হবে। রাইবোজোম আহ এর যদি আমরা মানে চিন্তা করি রাইবোজোম জিনিসটার, একদম মনে রাখবা, রাইবোজোম দেখলে মনে রাখবা প্রোটিন তৈরি করে, প্রোটিন সংশ্লেষ করে। রাইবোজোম কি করে? প্রোটিন সংশ্লেষণ করে। মেইন কাজ হচ্ছে তার এটাই। এন্ড এটা মেইন কাজ দেখে একে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। একে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। রাইবোজোম নিয়ে মেইন কিছু জিনিস বলে ফেলতেছি। তাহলে একে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কেন? কারণ রাইবোজোমে প্রোটিন তৈরি হয়। রাইবোজোমে কি হয়? প্রোটিন তৈরি হয়। এখন তাহলে আমরা যদি রাইবোজোমকে একটু সুন্দর করে সংজ্ঞায়িত করতে চাই, কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? যদিও সংজ্ঞাটা তেমন একটা দরকার নাই, আমরা বলতে পারি যে সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় মুক্ত অবস্থায় বিরাজমান অথবা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে অবস্থিত, অথবা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে অবস্থিত যে দানাদার কণা, যে দানাদার কণা প্রোটিন তৈরি করে বা প্রোটিন সংশ্লেষণ করে, প্রোটিন সংশ্লেষণ করে, তাকেই বলা হয় আসলে আমাদের রাইবোজোম। সেটা হচ্ছে রাইবোজোম, মানে একদম সিম্পলি বুঝাইতেছি যে রাইবোজোম আসলে প্রোটিন তৈরি করে, এবং সে মুক্ত অবস্থায় থাকতে পারে অথবা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকতে পারে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। কার গায়ে লেগে থাকতে পারে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকতে পারে। আবার অনেক সময় সাইটোপ্লাজমে আমাদের এই রাইবোজোম গুলো কি করতে পারে, অনেকগুলা যদি এককভাবে থাকে, দেখেন যদি রাইবোজোম এককভাবে থাকে, মানে একা একা বাস করতেছে, এককভাবে থাকে সাইটোপ্লাজমের মধ্যে, তখন তাকে আমরা বলতে পারি মনোসোম। তখন আমরা তাকে বলতে পারি মনোসোম। রাইবোজোম যদি এককভাবে থাকে তখন তাকে বলা হয় মনোসোম। আবার রাইবোজোম যদি আমাদের এই সাইটোপ্লাজমের মধ্যে মুক্তোর মালার মতো অনেকগুলো একত্রে থাকে, সাপোজ অনেকগুলো রাইবোজোম এভাবে মনে হইতেছে মুক্তোর মালা, হ্যাঁ, একত্রে আছে, তখন ওইটাকে আমরা বলবো পলিসোম বা পলিরাইবোজোম। তখন তাকে আমরা বলবো পলিসোম বা পলিরাইবোজোম। পলিরাইবোসোম বা রাইবোজোম যেভাবে আমরা উচ্চারণ করি আর কি। এখন একটা কথা আছে, এই যে পলিসোম বা পলিরাইবোজোম এভাবে সারিবদ্ধ মানে আছে, সে কিন্তু নর্মালি থাকতে পারে না। সে দেখা যায় এই একটা এমআরএনএ, মনে করি এটা একটা এমআরএনএ, এই এমআরএনএ এর গায়ে সারিবদ্ধ হয়ে থাকে। মনে করে একটা এমআরএনএ এর উপরে এই একটা রাইবোজোম, এ আরেকটা রাইবোজোম, এ আরেকটা রাইবোজোম, আরেকটা রাইবোজোম, আরেকটা রাইবোজোম, আরেকটা রাইবোজোম, এভাবে থাকতেছে। তাহলে এটা কি? এমআরএনএ। আরএনএ কয়েক টাইপ আছে, টাইপ আমরা পরে বলবো, আমরা আরএনএ পড়ার সময় জানবো। তো মনে রাখলাম এমআরএনএ। এমআরএনএ এর পুনরূপ হচ্ছে মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ। আর আরএনএ মানে হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, তাহলে এরকম জিনিসটাকে বলে আমরা পলিসোম বা পলিরাইবোজোম। সাইটোপ্লাজমে এটা তার এইভাবে থাকতে পারে। বা এরপরে আবার
সাইটোপ্লাজমে আছে, রাইবোজোম যেটা সাইটোপ্লাজমে আছে তাকে আমরা চাইলে আবার সাইটোরাইবোজোম বলতে পারি, মানে সাইটোপ্লাজমে অবস্থানকারী, সাইটোপ্লাজমে অবস্থানকারী যে রাইবোজোম তাকে আমরা বলতে পারি সাইটোরাইবোজোম, তাকে আমরা বলতে পারি সাইটোরাইবোজোম বা রাইবোসোম, যেভাবে বলি আর কি, রাইবোসোম। যদি মাইটোকন্ড্রিয়াতে থাকে, মাইটোকন্ড্রিয়াতে কিন্তু রাইবোজোম থাকে, এটা মনে রাখবেন। মাইটোকন্ড্রিয়াতেও রাইবোসোম আছে, ইভেন প্লাস্টিডেও আছে। মাইটোকন্ড্রিয়াতে অবস্থানকারী যে রাইবোসোম তাকে আমরা বলতে পারবো মাইটোরাইবোসোম। তাকে আমরা কি বলি? মাইটোরাইবোসোম। এদেরকে আমরা এই নামে ডাকতে পারি। তাহলে এখন আমাদের এই যে রাইবোসোম বা এই যে রাইবোজোম নিয়ে যদি আমরা একটু আরেকটু বিশ্লেষণে যাই, যে এটাকে আবিষ্কারের জিনিসটা যদি একটু চিন্তা করি, প্রথম এই যেটাকে দেখতে পেয়েছিলেন বিজ্ঞানী আলবার্ট ক্লট বা অ্যালবার্ট ক্লট। অ্যালবার্ট ক্লট উনি প্রথম কি করছেন, একটা লিভারের কোষকে, একটা যকৃৎ কোষ বা লিভারের কোষকে উনি নিছেন, নেওয়ার পর সেন্ট্রিফিউজ করছেন। সেন্ট্রিফিউজ মানে হচ্ছে এমন একটা যন্ত্র, এটা মনে করে একটা যন্ত্র যেটা কি করে মানে মিনিটে 3000 4000 বার ঘুরতে পারে। ঠিক আছে, এরকম একটা যন্ত্র দিলেন। দেওয়ার পর উনি আরএনএ সমৃদ্ধ একটা ক্ষুদ্র একটা কণা দেখতে পান, মানে একটা আরএনএ সমৃদ্ধ, আরএনএ সমৃদ্ধ, হ্যাঁ, একটা বহু ক্ষুদ্র কণা দেখতে পান, বহু ক্ষুদ্র কণা দেখতে পান। এখন উনি ওইটাকে নাম দেন মাইক্রোসোম। উনি ওইটাকে নাম দেন কি? মাইক্রোসোম। জিনিসটা একটা জিনিস বলে দিই, দেখো, সোম শব্দটা আসছে সোমা থেকে। সোমা মানে হচ্ছে বস্তু, আর মাইক্রো মানে কি? ক্ষুদ্র। তাহলে উনি আসলে কি নাম দিয়েছেন? ক্ষুদ্র বস্তু নাম দিয়েছেন, হ্যাঁ, ক্ষুদ্র বস্তু। পরবর্তীতে বিজ্ঞানী জর্জ প্যালেট, বিজ্ঞানী জর্জ প্যালেট উনি এই বস্তুগুলাকে রাইবোজোম নামকরণ করেন। এই মানে এই যে এখানে যে আরএনএ সমৃদ্ধ একটা ক্ষুদ্র কণা ছিল, ওইখান থেকে উনি রাইবোজোমটাকে আলাদা করেন, এবং আলাদা করে উনি মানে এর নাম দেন রাইবোসোম বা রাইবোজোম, রাইবোসোম নামকরণ করেন। ঠিক আছে, তাহলে প্রথমত আলবার্ট ক্লড ফার্স্টে মানে মাইক্রোসোম নাম দিয়েছিলেন, ওইখানের মধ্যে শুধু রাইবোজোমই ছিল না, রাইবোজোমের সাথে আরএনএ ছিল, আরো ক্ষুদ্র ক্ষুদ্র কণা ছিল। পরবর্তীতে বিজ্ঞানী জর্জ প্যালেট এটাকে আলাদা করেন এবং নাম দেন রাইবোজোম বা রাইবোসোম। এখন রাইবোজোমের, প্রত্যেকটা রাইবোজোমের দুইটা খন্ড থাকে, প্রত্যেকটা রাইবোজোমের দুইটা খন্ড থাকে বা দুইটা সাব ইউনিট থাকে। তাহলে আমি সাব ইউনিট কি কি, এ একটা অংশ, এ আর একটা অংশ, এরকম দুইটা খন্ড থাকে, দুইটা সাব ইউনিট থাকে। ঠিক আছে, দুইটা সাব ইউনিট থাকে। তাহলে আমরা একটা হচ্ছে মানে বড় সাব ইউনিট, আর একটা হচ্ছে ছোট সাব ইউনিট। এখন এই এখন কথা হচ্ছে, আমরা এই চ্যাপ্টারের প্রথম দিকে একটা জিনিস পড়ে আসছি, যে আদি কোষে রাইবোজোম আছে, প্রকৃত কোষে রাইবোজোম আছে, কিন্তু আদি কোষে রাইবোজোম হচ্ছে 70s, প্রকৃত কোষে রাইবোজোম হচ্ছে 80s। এই জিনিসটা কি, এই জিনিসটা একটু আমাদের জানতে হবে। আমরা কি পড়ে আসছি, আদি কোষে যে রাইবোজোম আছে সেটা হচ্ছে আমরা বলি 70s রাইবোজোম, তাকে আমরা বলি 70s রাইবোজোম। আর সকল প্রকৃত কোষের যে রাইবোজোম আছে তাকে আমরা বলি 80s রাইবোজোম। এখন এই যে 70s রাইবোজোম তারও কিন্তু দুইটা খন্ড আছে, দুইটা সাব ইউনিট আছে, তাই না? একটা বড় খন্ড, একটা ছোট খন্ড, হ্যাঁ, খন্ড বা উপখন্ড বলতে পারি। একটা হচ্ছে লার্জ সাব ইউনিট, একটা হচ্ছে স্মল সাব ইউনিট। তো 70s এরটা হচ্ছে বড় যেটা, সেটা হচ্ছে 50s সাব ইউনিট, আর ছোট যেটা সেটা হচ্ছে 30s সাব ইউনিট। আর 80s এর যেটা, সেটার বড় যে আমাদের সাব ইউনিট সেটা হচ্ছে 60s সাব ইউনিট, আর ছোটটা হচ্ছে 40s সাব ইউনিট। এখন তুমি আমারে বলতে পারো, ভাই আপনি তো ভুল বলছেন। ভাই, 50 আর 30, 50 আর 30 কেমনে 70 হয়?
হ্যাঁ, তুমি এটা বলতে পারো যে ভাই আপনি তো ভুল বলতেছেন। 70s আপনি বলতেছেন এটার, এটা দুইটা খন্ড হচ্ছে, একটা হচ্ছে 50s আর একটা বলতেছেন 30s। 80s এটার আবার আপনি বলতেছেন 60s আর 40s, এটা আপনি আপনি ভুল বলতেছেন। কারণ 60 40 মিলে তো 100 হয়, আর 50 30 মিলে তো 70 হয়, এটা তো ছোট ছোট বাচ্চারাও জানে। কথা হচ্ছে এই এস হচ্ছে আসলে কি, এই এস হচ্ছে আসলে একটা একক, এটা একটা একক। এটাকে বলা হয় ভেদবার্গ একক। এসটা হচ্ছে ভেদবার্গ একক, ভেদবার্গ ইউনিট। হ্যাঁ, এই যে আমরা এভাবে বলতে পারি ভেদবার্গ একক। জিনিসটা কি, ওই যে সেন্ট্রিফিউজ যন্ত্রে নেওয়া হয় না, তো এই মনে করে একটা যন্ত্র নিল, মানে একটা মেশিন নেওয়া হলো, মেশিনের মধ্যে এইভাবে ঘুরাইতে পারে, খুব স্পিডে ঘুরাইতে পারে। হ্যাঁ, তাই এরকম একটা টেস্ট টিউবের মধ্যে নেওয়া হয় আর কি, টেস্ট টিউবটা ঘুরতে থাকে। তো এখন এই ভেদবার্গ একক দিয়ে মেনলি বুঝায় এইভাবে সেন্ট্রিফিউজ যন্ত্র যখন ঘুরতে থাকে তখন অদক্ষেপ করে। তখন কি হয়? অদক্ষেপ করে। তাহলে এই অদক্ষেপণের হারকে ভেদবার্গ ধ্রুবক দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা কি? সেন্ট্রিফিউজ যন্ত্রের, সেন্ট্রিফিউজ যন্ত্রের দ্রুত ঘূর্ণন প্রক্রিয়ায়, দ্রুত ঘূর্ণন প্রক্রিয়ায় বিভিন্ন ভরসম্পন্ন বস্তুর, ভরসম্পন্ন বস্তুর অদক্ষেপণের হার, অদক্ষেপণের হার। হার মানে মনে রাখবা টাইম দিয়ে ভাগ কিন্তু। হার মানে কি? অদক্ষেপণের হার জিনিসটা বলতে কি বুঝতেছি আমরা? কোন একটা জিনিসকে সময় দ্বারা ভাগ করা হচ্ছে, কোন একটা জিনিসকে কি হচ্ছে, সময় দ্বারা ভাগ করা হইতেছে। তাহলে আমরা কি বললাম? আমরা বললাম এই যে তাহলে 40s, একটা হচ্ছে 70s আর একটা হচ্ছে 80s। ঠিক আছে, এখন আরেকটা জিনিস একটু বলে রাখি, এই যে বড় খন্ড ছোট খন্ড সেন্ট্রিফিউজ, আচ্ছা কেন এটা, মানে দেখো জিনিসটা কি হয়েছিল, যখন বিজ্ঞানীরা নিলেন রাইবোজোমের বড় খন্ডগুলোকে নিলেন, নেয়ার পর সেন্ট্রিফিউজ যন্ত্র দিলেন, দেওয়ার পর দেখলেন তার অদক্ষেপণের হার হচ্ছে 60, হার হচ্ছে কত? 60। তাই এটাকে দিলেন 60s। এরপর ওনারা রাইবোজোমের ছোট খন্ডগুলোকে নিলেন আলাদা করে, নিয়ে সেন্ট্রিফিউজ যন্ত্র দিলেন, দেওয়ার পর অদক্ষেপ করলেন, করে মানে সেন্ট্রিফিউজ করলেন, করে ওইখানে মান পেলেন 40। যখন ওনারা পুরা রাইবোজোমের বড় খন্ড ছোট খন্ড মিক্স করে সেন্ট্রিফিউজ যন্ত্র নিলেন, তখন মান পেলে কত? 80। তখন মান পেলেন কত? 80। ঠিক আছে, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমাদের মানে এই যে সারফেস এরিয়াটা চেঞ্জ হয়। মেইন জিনিসটা হচ্ছে সারফেস এরিয়াটা চেঞ্জ হয়। ঠিক আছে, যখন দুইটার একসাথে নেওয়া হয় তখন সারফেস এরিয়াটা কিন্তু বাইরে যায়। ঠিক আছে, জিনিসটা এতটুকু বুঝলে মোটামুটি আনাফ। এবার আমাদের এই যে 70s 80s রাইবোজোম গেল, একটা মজার জিনিস আমরা, মানে মজার জিনিস, ইম্পর্টেন্ট জিনিস আমরা জানি, সেটা হচ্ছে এই যে একটা বড় খন্ড আর একটা ছোট খন্ড রাইবোজোম, তাই না? তারা কিন্তু নর্মালি একসাথে থাকে না, তারা নর্মালি ছড়ায় ছিটে থাকে পুরো কোষের মধ্যে। বড় খন্ড ছোট খন্ড কিন্তু একসাথে থাকে না, তারা একসাথে হয় শুধুমাত্র যখন প্রোটিন তৈরি করা হয় তখন। যখন প্রোটিন তৈরি করতে হবে তখনই তারা একসাথে হয়, তাই ছাড়া তারা সারাক্ষণই আলাদা আলাদা থাকে। এবার যে জিনিসটা বলবো সেটা হচ্ছে রাইবোজোমের রাসায়নিক গঠনটা নিয়ে আলোচনা করি। রাইবোজোমের রাসায়নিক গঠনটা নিয়ে অল্প একটু আলোচনা করি। রাইবোজোমের মধ্যে মনে রাখতে হবে আরএনএ আর প্রোটিন দ্বারা মিলে এটা তৈরি। এটা মূলত তৈরি প্রোটিন এবং আরএনএ দ্বারা। প্রোটিন আর আরএনএ এর অনুপাত হচ্ছে 1:1। এখানে কোন আরএনএ মেনলি থাকে? এখানে থাকে মেনলি আরআরএনএ। আর আরআরএনএ মানে হচ্ছে রাইবোজোমাল আরএনএ। আরআরএনএ মানে হচ্ছে রাইবোজোমাল আরএনএ। তাহলে আমরা কিন্তু এখনই রাইবোজোমের দুইটা মানে টাইপস দেখে ফেলছি। আরো কয়েকটা টাইপস আছে, বাট দুইটা টাইপস কিন্তু আমরা দেখে ফেললাম। প্রোটিন আর আরএনএ দ্বারা মিলিয়ে গঠিত। এছাড়া এই যেমন 70s রাইবোজোম আর 80s রাইবোজোম আমরা বলতেছি, 70s এবং 80s রাইবোজোম, 70s রাইবোজোম, 80s রাইবোজোম। 70s রাইবোজোমের মধ্যে যে আরএনএ গুলো থাকে, এখানে তিনটা আরএনএ থাকে, তিনটা রাইবোজোমাল আরএনএ থাকে। এই
তিনটা রাইবোজোমাল আরএনএর কত, মান কত? একটা হচ্ছে 23S, 16S, 5S, এবং এখানে প্রোটিন থাকে প্রায় 52 প্রকারের প্রোটিন থাকে, 52 প্রকারের প্রোটিন থাকে। আর 80S যে রাইবোজোম, ওটার মধ্যে থাকে 4 ধরনের আরএনএ, 4 ধরনের কি থাকে, আরএনএ থাকে। এগুলা কত কত? এগুলো হচ্ছে দেখো 28, 28, 18, 5.8, 5। তাহলে দুই জায়গাতে কিন্তু 5 কমন, দুই জায়গাতে কত, 5 কমন। এখন যেটা 80S, তার মান একটু বড় বড় দেখো, এখানে 28, এখানে 23, 18, 16, আর 5.8 এটা হচ্ছে এটার এক্সট্রা। ঠিক আছে, এটার এক্সট্রা। সাথে এখানে প্রোটিন থাকে, কত ধরনের প্রোটিন? 80 প্রকারের প্রোটিন থাকে, 80 প্রকারের প্রোটিন থাকে। এছাড়া এখানে আরো বিভিন্ন এনজাইম টেনজাইম থাকে, বিভিন্ন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এরকম বিভিন্ন পদার্থ থাকে। তাহলে আমরা মোটামুটি রাইবোজোম নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস বললাম। এবার রাইবোজোমের যে কাজ, সেই কাজটা কিন্তু আমরা একটু আগে বললাম যে মেইন কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। তাহলে রাইবোজোমের মেইন কাজ হচ্ছে প্রোটিন তৈরি করে। মেইনলি সে কি করে? প্রোটিন সংশ্লেষণ করে। এখন এই যে প্রোটিন সংশ্লেষণ করে, এই প্রক্রিয়াটার নাম কি? এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন বুঝার আগে একটা জিনিস বুঝে নিই আমরা। নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ থাকে, ডিএনএ থেকে যদি ডিএনএ তৈরি হয়, ওই প্রক্রিয়াকে বলা হয় রেপ্লিকেশন। এই জিনিসটা অনেকবার বলবো, অনেকবার বলবো, মনে রাখো। ডিএনএ থেকে যখন এমআরএনএ তৈরি হয়, তখন ওই প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। এমআরএনএটা নিউক্লিয়াস থেকে বের হয়ে যাবে, বের হয়ে সাইটোপ্লাজমে আসবে। আসার পর এমআরএনএটা কি করবে? এই মনে করো এমআরএনএ, সে প্রথমে আমাদের রাইবোজোমের যে থার্ড, মনে করো ছোট সাব ইউনিটটা আছে, মনে করো 40S সাব ইউনিটের সাথে জোড়া লাগবে, বা 30S এর কাছে, মানে ছোট সাব ইউনিটের সাথে জোড়া লাগবে। জোড়া লাগলে পরবর্তীতে যে বড় যে খণ্ডটা আছে, বড় খণ্ডটা আসবে। তাহলে এটা হচ্ছে কিন্তু এমআরএনএ। তাহলে এমআরএনএটা যখন আসে, সে প্রথমে আমাদের মনে করলাম এটা 40S বা 30S, আর মনে করলাম এটা 60S বা 50S। আর 60S তো প্রকৃত করছে, 40S প্রকৃত করছে, আর 50S থাকে আদি করছে। এতটুকু তো আমরা বুঝি, তাই না? তো পরবর্তীতে বড় খণ্ডটাও আসে। আসার পরে তারা মিলে আলটিমেটলি আমাদের প্রোটিন তৈরি করে। কিভাবে তৈরি করে আমি জিনিসটা আপনাদেরকে বুঝাই, দেখেন। আইএমআরএনএ থেকে আলটিমেটলি তৈরি হবে প্রোটিন, আর ওই প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। তাহলে ট্রান্সলেশন প্রক্রিয়াটা হচ্ছে আমাদের কোথায়? রাইবোজোমে হচ্ছে। কোথায় হচ্ছে? রাইবোজোমে হচ্ছে। জিনিসটা এখন একটু সিম্পলি এদিকে তাকাই, আমরা বুঝতে পারবো প্রোটিন জিনিসটা কি সেটা আগে একটু খেয়াল করে দেখেন। প্রোটিন মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার। অ্যামাইনো অ্যাসিডের পলিমার মানে একটা অ্যামাইনো অ্যাসিড, তার সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিড, তার সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিড, এরকম একটা পলিপেপটাইড চেইন হবে। ঠিক আছে, 100-র বেশি অ্যামাইনো অ্যাসিড একসাথে হবে, এটাকে আমরা বলতেছি প্রোটিন। এখন এমআরএনএ যখন ডিএনএ থেকে আসে, এমআরএনএ প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের জন্য বিভিন্ন কোড নিয়ে আসে। ঠিক আছে, এই কোড কোডন সব আমরা পড়বো, আস্তে ধীরে পড়বো। এখন জাস্ট রাইবোজোমে আমি জিনিসটা, বেসিক জিনিসটা বুঝাই ফেলি তোমাদেরকে। তাহলে দেখো, টিআরএনএ বলতে এক ধরনের আরএনএ আছে, তারা কি করে? তারা অ্যামাইনো অ্যাসিডকে ধরে আনে। তারা অ্যামাইনো অ্যাসিডকে ধরে এনে এরকম একটা 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 করে জায়গায় বসায়, একটা একটা জায়গায় বসায়। আর এই আমাদের রাইবোজোমটা অনেকটা প্ল্যাটফর্মের মতো কাজ করে, বা স্টেপলার মারতেছে। হুম। আর ওই এমআরএনএ এর মধ্যে যে সিকোয়েন্স আছে, ওই সিকোয়েন্স অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড একটা একটা করে বসতে থাকে, আলটিমেটলি আমাদের প্রোটিন তৈরি করে। এই জন্য আমাদের রাইবোজোমকে বলা হচ্ছে কি? প্রোটিন তৈরির কারখানা। এছাড়া রাইবোজোমের দুইটা গুরুত্বপূর্ণ কাজ হয়। 2 নাম্বার যে গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে এখানে গ্লুকোজের ফসফোরাইলেশন হয়। এখানে গ্লুকোজের ফসফোরাইলেশন হয়। এছাড়া স্নেহ জাতীয় পদার্থের বিপাকও হয়। বিভিন্ন স্নেহ জাতীয় পদার্থের বিপাকেরও কিছু কাজ এখানে হয়ে থাকে। তাহলে মোটামুটি এটাই আমাদের রাইবোজোম নিয়ে কথাবার্তা।
ঠিক আছে। এখন আমরা পড়তেছি গলগি বডি। কোষের মধ্যে আমরা কিন্তু গলগি বডি দেখতে পাই। গলগি বডি কিন্তু ঝিল্লিবদ্ধ। গলজি বডি কি? ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। গলজি বডি হচ্ছে আমাদের ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। তাহলে এখন গলজিবুটির সংজ্ঞা মানে সংজ্ঞাটা কেমন হবে, যে আচ্ছা ছবিটা দেখি এটাকে এরকম অনেকটা ছোট ছোট নালিকা, ফুসকা, চৌবাচ্চা এরকম টাইপ না, মনে হচ্ছে চৌবাচ্চা টোবাচ্চা আছে। হ্যাঁ, বা মানে নালি টাইপ জিনিস, তাই না? নলাকার নলাকার জিনিস, কিছু গোল গোল জিনিস, এইগুলা আছে মেনলি। তাহলে গলজিবুটি হচ্ছে নিউক্লিয়াসের কাছে অবস্থিত হয় ম্যাক্সিমাম সময়। নিউক্লিয়াসের কাছে অবস্থিত দ্বিস্তরী ঝিল্লি বিশিষ্ট, আমরা কি বলতেছি? আমরা বলতেছি নিউক্লিয়াসের নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত, নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত দ্বিস্তর বিশিষ্ট, দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত, ঝিল্লি দ্বারা আবৃত ছোট ছোট নালিকা, ছোট নালিকা, কোষকা, ছোট নালিকা, কোষকা, চৌবাচ্চা, চৌবাচ্চা বা ল্যামেলিন ন্যায়, বা ল্যামেলির ন্যায় যে অঙ্গাণু থাকে তাকে বলা হয় গলগি বডি। তাকে বলা হয় গলগি বডি। গলগি বডির প্রথম আবিষ্কার করছে কে দেখো, নাম মানে বিজ্ঞানী ক্যামিলো গলগি। প্রথম এটাকে আবিষ্কার করছে বিজ্ঞানী ক্যামিলো গলগি। ক্যামিলো গলগি, ক্যামিলো গলগি উনি ইতালিয়ান একজন স্নায়ু তত্ত্ববিদ ছিলেন, নিউরোলজিস্ট। তো উনি এটাকে কখন মানে প্রথম কোথায় পান? উনি পেঁচা আর বিড়ালের স্নায়ু কোষে দেখতে পান। কোথায় দেখতে পান? পেঁচা আর বিড়ালের স্নায়ু কোষে। পেঁচা আর বিড়ালের স্নায়ু কোষে উনি প্রথম এই জিনিসটাকে দেখতে পান। তার নাম অনুসারে এটাকে পরবর্তীতে দেয়া হয়েছে আমাদের গলগি বডি নামকরণ করা হয়েছে। এই গলগি বডি তৈরি হয় কিসের থেকে একটা জিনিস মনে রাখবো, গলগি বডি তৈরি হয় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। মসৃণ, ই আর, ই আর দ্বারা বুঝাই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটাকে আমি আরো সংক্ষেপে বলবো এস ই আর। এস ই আর মানে কি? স্মুথ মানে মসৃণ, ইতে এন্ডোপ্লাজমিক, এন্ডোপ্লাজমিক, আর হচ্ছে রেটিকুলাম। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তার উৎপত্তি। এটা থেকে কি হয়? তার উৎপত্তি হয়। এবং এই যে গলগি বডি, গলগি বডিকে বিভিন্ন নামে ডাকা হয়। এর আরো কয়েকটা নাম আছে। এর আরেকটা আরো কয়েকটা নাম আছে। কি কি নাম আছে? একে আমরা এখানে দেখি এর বিভিন্ন নাম। বিভিন্ন নাম যে আমরা এখানে যদি দেখতে চাই কি কি, একে বলা হয় ডিকটায়োসোম। একে বলা হয় ডিকটায়োসোম। একে বলা হয় ইডিওসোম। একে আরেকটা নামে ডাকা হয় লাইপোকন্ড্রিয়া। আরেকটা নামে ডাকা হয়, নাম কি? লাইপোকন্ড্রিয়া। ডিকটায়োসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া। ডিকটায়োসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া। মজার বিষয় হচ্ছে গলগি বডিকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। এটাকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। এটাকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। কেন? কারণ গলগি বডি কি করে, কোষের কেন্দ্রের অংশ থেকে বিভিন্ন বস্তুকে পরিধির দিকে, প্লাজমা মেমব্রেনের দিকে নিয়ে যায় ঝিল্লিবদ্ধ করে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কোষের কারণ কি? কারণ কোষের কেন্দ্রীয় অংশ থেকে, কোষের কেন্দ্রীয় অংশ থেকে ঝিল্লিবদ্ধ বস্তু, ঝিল্লিবদ্ধ ঝিল্লিবদ্ধ বস্তুগুলোকে আমরা বলতে পারি ভেসিকল। আমরা কি বলতে পারি? ভেসিকল বলতে পারি। ভেসিকল কোষের পরিধির দিকে, কোষের পরিধির
দিকে যে প্লাজমা মেমব্রেন আছে, প্লাজমা মেমব্রেন পর্যন্ত নিয়ে যায়, মানে কোষ ঝিল্লি পর্যন্ত নিয়ে যায়, প্লাজমা মেমব্রেন পর্যন্ত নিয়ে যায়। তাহলে এই জন্য তাকে বলা হয় ট্রাফিক পুলিশ। বা জিনিসটা এরকম যে ট্রাফিক পুলিশের কাজ কি, যে আমাদের রাস্তাঘাটে বিভিন্ন মানে এই বিভিন্ন যানবাহন যেন নির্দিষ্ট দিকে যায় সেই জিনিসটাকে তো সে তদারকি করে, জিনিসটা একটা এরকমই, এরকম বিভিন্ন জিনিসটাকে তদারকি করতেছে। তো এটাকে আরেকটা নাম, আরেকটা ইম্পর্টেন্ট নামে ডাকা হয়, সেটা হচ্ছে একে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। উদ্ভিদ কোষে, একে উদ্ভিদ কোষে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। জিনিসটা একটু মনে রাখতে হবে কিন্তু, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কিন্তু কার্বোহাইড্রেট তৈরির কারখানা যদি বলে, গ্লুকোজ তৈরির কারখানা যদি বলে, ওটা কিন্তু প্লাস্টিক। এটাকে কার্বোহাইড্রেট তৈরির কারখানা বলার কারণ হচ্ছে সে বিভিন্ন পলিস্যাকারাইড তৈরি করে। কেন? কারণ সে বিভিন্ন পলিস্যাকারাইড, বিভিন্ন পলিস্যাকারাইড সংশ্লেষণ করে এবং পরিবহন করে, এবং পরিবহন করে। এখন কথা হচ্ছে ভাই, পলিস্যাকারাইড জিনিসটা আবার, পলিস্যাকারাইড মানে হচ্ছে অনেকগুলা, মনে করো সাপোজ অনেকগুলা গ্লুকোজ একসাথে আছে, তাহলে যেমন স্টার্চ, যেমন স্টার্চ বা গ্লাইকোজেন বা সেলুলোজ, এই যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে পলিস্যাকারাইড, অনেকগুলা গ্লুকোজ একসাথে থাকে, তাকে বলা হয় আসলে পলিস্যাকারাইড। তাহলে সে কি করে, সে কিন্তু গ্লুকোজ তৈরি করে না, সে কি করে অনেকগুলা গ্লুকোজের একসাথে মিলে আসি হয়তো বা স্টার্চ তৈরি করলো বা কোনো একটা পলিস্যাকারাইড তৈরি করলো, এবং ওইটাকে পরিবহনে সে সাহায্য করতেছে। তাহলে এই জন্য তাকে বলা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। বাট গ্লুকোজ তৈরি করে কে? ওই কিন্তু আমাদের প্লাস্টিক তৈরি করতেছে বা ক্লোরোপ্লাস্ট তৈরি করতেছে। এবার আমরা যদি, তাহলে আমরা মোটামুটি তার একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়লাম। এখান থেকে কিন্তু ক্ষয়ের প্রশ্ন আসে অনেক অনেক সময়, যে কেন কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়, কেন কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। আরেকটা জিনিস আছে, একে আরেকটা নামে ডাকা হয়, এক নাম বলা হয় কোষের প্যাকেজিং কেন্দ্র। কোষের প্যাকেজিং কেন্দ্র, প্যাকেজিং কেন্দ্র কেন? সে বিভিন্ন বস্তুকে জিল্লিবদ্ধ করে, বিভিন্ন বস্তুকে জিল্লিবদ্ধ করে, হ্যাঁ মানে ভেসিকল তৈরি করে। যেমন আমি জাস্ট নর্মাল এটা একটা কথা বলি, একদম নর্মাল চিন্তা করো যে একটা কোষ, সে হরমোন তৈরি করছে। সে কি তৈরি করছে? মনে করো কিছু হরমোন তৈরি করছে, হরমোন গুলো কিভাবে থাকবে না, এগুলো কিভাবে একটা ভেসিকলের মধ্যে নেওয়া হবে, একটা ফোস্কার মধ্যে নেওয়া হচ্ছে। তাহলে ওই যে নেওয়া হচ্ছে, ওই কাজটা করতেছে, ওই কাজটা করতেছে আমাদের আসলে এরকম ভেসিকলের মধ্যে হরমোন নেওয়া হয় বা কোনো একটা নিউরো ট্রান্সমিটার নেওয়া, হ্যাঁ, বিভিন্ন পদার্থকে এভাবে জিল্লবদ্ধ করা, এই কাজটা করতেছে আমাদের মেনলি গলগি বডি। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট যে এই সেই কোষের প্যাকেজিং কেন্দ্র কেন বলা হয়। তিনটা ক্ষয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা করে ফেললাম। এবার হচ্ছে তার গঠন যদি আমরা একটু আলোচনা করি, তার গঠনটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তার গঠন, অনেক সময় গঠনটা কিন্তু রিটেনে আসে, রাইবোজোমের গঠনটাও কিন্তু অনেক সময় রিটেনে আসে। তাহলে গঠনের মধ্যে, তার মধ্যে আমরা মেনলি কি কি দেখতে পাই? তার মধ্যে আমরা মেনলি দেখতে পাই বিভিন্ন সিস্টার্না বা সিস্টার্নি, বিভিন্ন সিস্টার্নি দেখতে পাই, এবং বিভিন্ন ভেসিকল দেখতে পাই, এবং বিভিন্ন ভেসিকল দেখতে পাই। তার মধ্যে আমরা বিভিন্ন সিস্টার্নি দেখতে পাই, বিভিন্ন ভেসিকল দেখতে পাই। এখন এই সিস্টার্নি ভেসিকল এই জিনিসগুলো কি, এই ছবিটা দেখি আমরা একটু। এর মধ্যে দেখো, এই যে এরকম চ্যাপ্টা 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 যে জিনিসগুলো দেখা যায়, চ্যাপ্টা 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 যে জিনিসগুলো দেখা যায়, এগুলোকে বলা হয় সিস্টার্ন, এগুলোকে বলা হয় সিস্টার্না বা সিস্টার্নি বলা হয়। ঠিক আছে, জিনিসটা যদি আমি এরকম করে আঁকি, এই যে এরকম 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 যেগুলো আছে, এগুলোকে বলা হয় সিস্টার্না বা সিস্টার্নি। এরকম এবার একটা জিনিস মানে এই ছবিতে দেখাই, দেখেন সিস্টার্না বা সিস্টার্নি গুলোর মধ্যে কিছু আছে কোষের ভিতরের দিকে, কেন্দ্রের দিকে, কিছু আছে বাইরের দিকে, কিছু আছে কেন্দ্রের দিকে, কিছু আছে বাইরের দিকে। আচ্ছা, আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে সিস্টার্নি ভেসিকল ভেকিউল, সিস্টার্নি
ভেসিকল আর হচ্ছে ভ্যাকুল। এই গঠনে মিললে তিনটা জিনিস দেখা যায়, সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকুল। গঠনে আমরা এই তিনটা জিনিস মেনলি দেখতে পাই। তো সিস্টার্নি হচ্ছে মেনলি কি চ্যাপ্টা থলে, এটা কেমন, এগুলো হচ্ছে মেনলি চ্যাপ্টা থলের মতো যে গঠনটা পাই সেগুলো হচ্ছে আমাদের সিস্টার্না। এগুলো একটা এগুলো একটা গঠন তৈরি করে। যে গঠনটা তৈরি করে মানে এই সিস্টার্না গুলা প্লাস ভেসিকল গুলা, এগুলা মিলে একটা নেটওয়ার্ক তৈরি করে। নেটওয়ার্কটার নাম হচ্ছে ট্রান্স গলগি নেটওয়ার্ক। ওই নেটওয়ার্কটার নাম হচ্ছে ট্রান্স গলগি নেটওয়ার্ক, নাম হচ্ছে ট্রান্স গলগি নেটওয়ার্ক। এবং এই যে আমাদের মানে এগুলো সব একসাথে একসাথে থাকতেছে না। তো এবার একটা জাস্ট নর্মাল একটা জিনিস চিন্তা করেন, নর্মাল একটা জিনিস চিন্তা করো, মনে করো এই সাইডটা হচ্ছে তোমার কোষের মানে কেন্দ্রের দিক, এটা মনে করো কোষের কেন্দ্র, আর এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন বা আমরা যে কোষ ঝিল্লি মনে করি সেটা। তাহলে কেন্দ্রের দিকে যে অংশটা তাকে বলে আমরা সি স্পেস, বাইরের দিকের যে অংশটা তাকে বলে আমরা ট্রান্স স্পেস। তাহলে কেন্দ্রের দিকের যে অংশ তাকে আমরা বলবো সিস ফেস, আর বাইরের দিকের যে অংশটা তাকে আমরা বলবো ট্রান্স ফেস। মজার বিষয় এই যে আমাদের সিস্টানি গুলো আছে, সিস্টানি গুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। যেমন যে সিস্টানি গুলা এরকম লাস্টের দিকে আছে ওইটাকে আমরা বলবো ট্রান্স সিস্টানি, ওটা আমরা বলবো কি ট্রান্স সিস্টানি। যেটা একদম মানে প্লাজমা মেমব্রেনের দিকে আছে, ট্রান্স ফেসের দিকে আছে, তাকে আমরা বলবো কি ট্রান্স সিস্টানি। আর যেটা সিসের দিকে আছে, সিস ফেসের দিকে আছে, তাকে আমরা বলবো কি সিস সিস্টানি। তাকে আমরা কি বলতেছি সিস সিস্টানি। আর যে সিস্টানি গুলো মাঝখানে আছে তাদেরকে আমরা কি বলবো মিডিয়াল সিস্টানি, তাদেরকে আমরা বলতেছি মিডিয়াল সিস্টানি। তাহলে সিস্টানি কয় ধরনের বললাম, সিস্টানি কিন্তু এখন আমরা দেখলাম তিন ধরনের আছে। কি কি আছে, একটা হচ্ছে সিস, একটা হচ্ছে মিডিয়াল বা মিডিয়াল মিডিয়াল, আর সব লাস্টে আমরা দেখতেছি ট্রান্স সিস্টানি। এছাড়া কিছু মানে ফিজিক্যাল দেখা যায়। ফিজিক্যাল জিনিসগুলো কি, ফিজিক্যাল জিনিসগুলো হচ্ছে যেমন কিছু গোলাকার গোলাকার বস্তু আছে, হ্যাঁ সিস্টানির পাশে, সিস্টানির পাশে কিছু গোলাকার গোলাকার বস্তু পাওয়া যায়, ওইগুলোকে বলা হচ্ছে মেনলি আমাদের ভেসিকল। আর ভেকিউল হচ্ছে মানে কিছু এটাও গোলাকার, গোলাকার থলির মতো, গোলাকার থলির মতো গঠন। ঠিক আছে, এগুলো হচ্ছে মেনলি এই কাজ করে। তো এটা হচ্ছে মেনলি তার মানে ভৌত গঠনটা যেটা আমরা বলতেছি আর কি, এটা তার ভৌত গঠন। তার রাসায়নিক গঠন যদি আমরা চিন্তা করি, আমরা তার ভৌত গঠনে তাহলে কি কি দেখলাম, আমরা তার ভৌত গঠনে আমরা সিস্টানি দেখলাম, সিস্টানি হচ্ছে চ্যাপ্টা থলের মতো। সিস্টানি আবার দেখলাম তিন ধরনের, সি সিস্টানি, মিডিয়াল সিস্টানি, ট্রান্স সিস্টানি। এখানে আমরা দুইটা মানে ফেজ দেখতে পাই। কোষের কেন্দ্রের দিকে যেটা সেটা হচ্ছে সি স্পেস, আর পরিধির দিকে যে অংশটা সেটা বললাম ট্রান্স ফেজ। ভেসিকল দেখতে পাই, ভেকিউল দেখতে পাই। এখন আমরা আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে এর রাসায়নিক গঠন, এর রাসায়নিক গঠন। রাসায়নিক গঠনে আমরা প্রোটিন দেখতে পাই, এর আবরণীতে প্রোটিন থাকে প্রায় 60%, ফসফোলিপিড, ফসফোলিপিড থাকে প্রায় 40%। এছাড়া বিভিন্ন ফ্যাটি অ্যাসিড থাকবে, বিভিন্ন ফ্যাটি অ্যাসিড আছে, ভিটামিন কে আছে। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট যে ভিটামিন কে কিন্তু তার গঠনে লাগে, যেমন ক্যারোটিনয়েড টয়েড আরো বিভিন্ন পদার্থ আছে এবং তার গঠন আমরা বললাম। আচ্ছা আরেকটা ছোট্ট একটা জিনিস বলি, ভেসিকল আর ভেকুলার মধ্যে বললাম যে দুইটা কিন্তু গোলাকার গোলাকার থলির মতো। বেসিক পার্থক্য হচ্ছে ভেসিকল হচ্ছে ছোট, ভ্যাকুল হচ্ছে বড়। ভেসিকল কি ছোট আর ভ্যাকুল হচ্ছে বড়। আশা করি আমরা তার ভৌত গঠন এবং রাসায়নিক গঠন দুইটা বুঝতে পারছি। এবং তার কাজের মধ্যে একটা কাজ দুইটা কাজ তো মানে আমরা বলে ফেলছি যে সে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হিসেবে কাজ করে, কারণ সে বিভিন্ন পলিস্যাকারাইড, জটিল পলিস্যাকারাইড সংশ্লেষণ করে। এছাড়া সে কি করে, সে ভিটামিন
তৈরি করে, সে বিভিন্ন ভিটামিন তৈরি করে। সে আমাদের যে লাইসোসোম আছে, সে লাইসোসোমকে আসলে ঝিল্লিবদ্ধ করে। বা যদি অপশনে যদি না থাকে, অপশনে যদি আসে যে লাইসোসোম কোথা থেকে তৈরি হয়, তাহলে আমরা যদি গলজিবুর অপশনে থাকে আমরা গলজিবুর অ্যান্সার করব। নর্মালি একটা জিনিস জাস্ট বলে ফেলি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয় আমাদের গলজি বডি, আর এই গলজি বডি থেকে আমাদের তৈরি হয় লাইসোসোম। এখন লাইসোসোম আসলে মানে গলজি বডি লাইসোসোমকে তৈরি করে না, লাইসোসোমকে ঝিল্লিবদ্ধ করে। লাইসোসোম অ্যাকচুয়ালি তৈরি হয় আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেই, কিন্তু প্যাকেট করে কে? গলজি বডি, কারণ লাইসোসোম কিন্তু একটা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। এছাড়া আহ, সে আর কি কি করে, সে বিভিন্ন অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষণ করে, বিভিন্ন অপ্রোটিন জাতীয় পদার্থের, যেমন কি আছে মনে করো লিপিড আছে, তাহলে এরকম পদার্থ কি করে? সংশ্লেষণ করতেছে, এরকম পদার্থ সংশ্লেষণ করে। এছাড়া বিভিন্ন এনজাইম, হরমোন, হ্যাঁ হরমোন, এগুলা নির্গমন বা নিঃসরণে সে সাহায্য করে, বা যাকে আমরা ইংলিশে সুন্দর করে বলতে পারি সিক্রেট করে। ঠিক আছে। এছাড়া সে আবার কি করতেছে, সেই কোষ বিভাজনের সময় কোষ পেট তৈরি করতে কিন্তু সাহায্য করে, কোষ পেট তৈরি করে। কারণ আমরা জানি গলজি বডি থেকে পেকটিন বা পেকটিক অ্যাসিড আসে, যেটা কিন্তু আমাদের কোষ পেট তৈরি করে, কোষ প্রাচীর তৈরিতে সাহায্য করে। ঠিক আছে। এছাড়া তার আরো গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে সে কিন্তু বিভিন্ন ভিটামিন সি আর প্রোটিন সঞ্চয় করে। আমি বলছি প্রোটিন সঞ্চয়, যদি সংশ্লেষণ বলতাম তাহলে সেটা কিন্তু আমাদের কি কি করে? রাইবোজোম সংশ্লেষণ করে। আর সঞ্চয় মানে স্টোর করা। এছাড়া শুক্রাণুর যে অ্যাক্রোজোম আছে সেটা তৈরিতে সাহায্য করে, শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে সাহায্য করে। কি বলতেছি? শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে সাহায্য করে। এই যদি একটা শুক্রাণু হয়, সাপোজ ধরি এটা হচ্ছে একটা শুক্রাণু, শুক্রাণু মাথায় এরকম একটা অংশ থাকে, যে অংশটাকে বলা হয় আসলে আমাদের অ্যাক্রোজোম বা অ্যাক্রোসোম। তাহলে ওই অ্যাক্রোসোম তৈরিতে কে সাহায্য করে? আমাদের গলগি বডি সাহায্য করে। তাহলে এটা ছিল আমাদের মেনলি গলজি বডি নিয়ে একটু কাজ, যে গলজি বডি এটাকে আমরা অনেকগুলো নামে ডাকি, ডিকটাসোম, মিডিওসোম, লাইপোকন্ড্রিয়া। গলজি বডিটা কে প্রথম আবিষ্কার করেছেন বিজ্ঞানী ক্যামিলো গলগি, প্যাচার বিড়ালের স্নায়ুকোষ থেকে। এটা তৈরি হয় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। একে কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়, একে কোষের প্যাকেজিং কেন্দ্র বলা হয়, কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। তার ভৌত গঠনে আমরা তিনটা উপাদান পাই মেনলি, সিস্টানি পাই, ভেসিকল পাই, ভেক্টুল পাই। এর রাসায়নিক গঠনও দেখলাম, তার কাজও দেখলাম। তো এর মাধ্যমেই মেনলি আমাদের আহ গলজি বডি পার্টটাও শেষ। আজকের ক্লাসে আমরা তাহলে সাইটোপ্লাজম পড়লাম, রাইবোজোম পড়লাম, গলজি বডি পড়লাম। কোনো সমস্যা থাকলে জানাতে পারো।